ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় হারায় নিয়ন্ত্রণ, যাত্রীরা আগে নেমে যায় রক্ষা, চালক হেলপারকে উদ্ধার, সড়কে ঝরল 9 প্রাণ। ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক করলেন বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সংস্কৃতি সুরক্ষা সংক্রান্ত সমঝোতা স্মারক সই। কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এবার লালমনিরহাট ও পঞ্চগড়ে পুশিনের চেষ্টা বিএসএফের। সীমান্তের শূন্য রেখায় 43 জনের অবস্থান, সতর্ক বিজেপি। ভারত মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা পর্যবেক্ষণে জাতিসংঘ। বিদ্যুতের দাম বৃদ্ধি চাপ বাড়াবে মধ্যবিত্তের উপর। শিল্পের উৎপাদন খরচ নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। এবং জলবায়ু পরিবর্তনে উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব। নতুন চাপ সৃষ্টি করছে এল নিনো। ঝুঁকিপূর্ণের তালিকায় বাংলাদেশ। আবহাওয়ার অস্বাভাবিক আচরণের সরাসরি প্রভাব জীবনযাত্রায়। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। যাত্রীরা আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কুষ্টিয়া থেকে ঢাকায় আসছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাসটি। সকাল 9:30টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাস ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহযোগীকে উদ্ধার করা হয়, তবে ফেরিতে ওঠার আগেই নামিয়ে দেওয়া হয় সব যাত্রীকে। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়ায় ফেরিঘাটের 3 নম্বর পন্টন থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। যাত্রী নামিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট গাড়িটা এই ফেরির উদ্দেশ্য চলে আসছে। আসার পরে এখানে থেকে হেল্পার লাফ দিয়ে নেমে গেছে। তখন আমার মনে হয় যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে যখন এটা চলে আসছে একটা ঠেকাই দিচ্ছে, ঠাস করে ছিঁড়া পদ্মায় পড়ে গেছে। এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরো টনক নড়বে। আমরা অলরেডি বাসের সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভারদেরকে উদ্ধার করে জীবিত অবস্থায় হাসপাতালে প্রেরণ করেছি। ড্রাইভারের যে ভাষ্য মোতাবেক গাড়ির ভিতরে কোনো লোকজন ছিল না, তারপরেও আমরা চেষ্টা করছি গাড়ির ভিতরে দেখার জন্য। দায়িত্বে যারা ছিল তারাও এনশিওর করেছে সব যাত্রী নেমে গিয়েছিল। হতাহতের সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি বা কোনো যাত্রী তাদের আত্মীয় স্বজনদের নিখোঁজ হয়েছে সেই দাবি এখন পর্যন্ত করেনি। এদিকে সড়ক দুর্ঘটনায় 3 জেলায় প্রাণ গেছে 9 জনের, আহত হয়েছেন আরো 25 জন। সকালে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় যাত্রীবাহী অটো ভ্যানের সামনে এক্সেল ভেঙে অটো ভ্যানটি সড়কের উপর পড়ে যায়। এ সময় এনায়েতপুরগামী একটি বাস অটো ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটো ভ্যানের চালক সহ স্বামী স্ত্রী মারা যান, আহত হন একজন। ব্রাহ্মণবাড়িয়ার 42 পিকআপের ধাক্কায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন আরো 2 জন। এছাড়া সরাইলের বাড়িউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকশার 1 যাত্রী নিহত হন, আহত হন 4 জন। রাতে বিআরটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জের রাগদি ব্রিজে রেলিং ভেঙে রাস্তায় থেমেছিল। এ সময় ঢাকাগামী হিমেল পরিবহনের একটি বাস দুর্ঘটনা কবলিত বাসটির পেছনে ধাক্কা দিলে হিমেল পরিবহনের চালক ও সুপারভাইজার সহ আহত 20 জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। আবারও রাজবাড়ী প্রসঙ্গ। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, এই কিছুক্ষণ আগে অর্থাৎ 11:55 নদীতে ডুবে যাওয়া বাসটি টেনে উপরে তোলা হয়েছে, অর্থাৎ এখন বাসটি দৃশ্যমান হয়েছে। আমরা যেটি এসে দেখেছি
ঠিক সকাল 9:25 যাত্রীবাহী এসবি পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। 9:25 দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে এসে ফেরি করবি এই ফেরিতে বাসটি ওঠে এবং বাসটি ওঠার পরেই কিন্তু ফেরির যে পেছন পাশের র্যাম্প অর্থাৎ ডালা বলা হয়ে থাকে সেই র্যাম্প ভেঙে একেবারে নদীতে তলিয়ে যায়। আমরা দেখেছি এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটি এর ডুবুর ইউনিট তারা কাজ শুরু করে। উদ্ধারকারী জাহাজ হামজাও কাজ শুরু করে এবং এই হামজা দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর এই তো কিছুক্ষণ আগে 11:55 বাসটি টেনে তুলতে সক্ষম হয় এবং এই মুহূর্তে বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটের যে পন্টুন সেই পন্টুনের উপরেই অবস্থান করছে বা টেনে তুলে রাখা হয়েছে। আসার কথা হচ্ছে যে এই বাসে এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর আমরা পাইনি, অর্থাৎ যারা যাত্রী এবং প্রশাসনের কর্মকর্তারা যারা ছিলেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে গত 25শে মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি বাস দুর্ঘটনা ঘটে। তারপরই কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে যে বাস থেকে যাত্রীরা নেমে তারপর ফেরিতে বাস উঠতে হবে। তো আজকেও কিন্তু যাত্রীরা বাস থেকে নেমে ফেরিতে খালি বাসই উঠছিল এবং খালি বাস ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে, যে কারণে বাসে কোনো যাত্রী ছিল না। চালক হেলপারও লাফ দিয়ে তারা নেমে পড়ে এবং স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে হতাহতের এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্য দেখতে পাইনি। এই নদীর পারে কোনো স্বজনরা নেই, স্বজনদের কোনো আহাজারি নেই বা কোনো দাবিদার নেই যে কারো স্বজন নিখোঁজ রয়েছে। আমি বাসের বেশ কয়েকজন যাত্রী যারা আগেই নেমে গিয়েছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি আমাকে বলেছেন যে বাসে কোনো যাত্রী, তাদের জানা মতে কোনো যাত্রী ছিল না, কারণ তারা সবাই প্রশাসনের বা পুলিশের নির্দেশনা অনুযায়ী তারা বাস থেকে নেমে গিয়েছিল। এই মুহূর্তে বাসে শুধু আমরা যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের মালামালগুলো আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা, ডুবুর ইউনিটের সদস্যরা তারা এই বাস থেকে আপনার এই যে মালামালগুলো, এই মালামালগুলো তারা টেনে তোলার তারা চেষ্টা করছে এবং বের করে আনার চেষ্টা করছে। হয়তোবা পরবর্তীতে বাসের যারা যাত্রীরা আছে, যাদের মালামাল, তাদের কাছে হয়তোবা হস্তান্তর করা হবে। সবশেষ খবরটি হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি টেনে তোলা হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো পর্যন্ত চলমানই বলা চলে, যেহেতু বাসটি টেনে তোলার পরও আরো কিছু প্রক্রিয়া থাকে, অর্থাৎ বাসটি যেখানে পড়েছিল নদীর নিচে, নদীর তলদেশে কোনো মানুষ আছে কিনা সেই বিষয়টি বিআইডব্লিউটি এবং ফায়ার সার্ভিসের ডুবুর ইউনিট তারা তল্লাশি করে দেখবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই ঘটনায় সর্বশেষ আপডেট। ফের পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস এসবি পরিবহন। যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচেছে যাত্রীরা, সে খবর জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে সহকর্মী আশিকুর রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। I frequently meet to the historic oath-taking ceremony of the new government of our Prime Minister, Mr. Tariq Rahman. I also expressed our gratitude to the government of Turkey, particularly Your Excellency, for your invaluable support for Bangladesh's candidature for the President of the 81st session of UN General Assembly. I came back yesterday, right after the elections, and I had the privilege of receiving you in Bangladesh. I'll never forget the support, the encouragement, and the assistance that I received personally from you. Distinguished journalist friends, the foreign policy of our government led by Honorable Prime Minister Mr. Tariq Rahman is guided by the philosophy of Bangladesh first. It doesn't mean Bangladesh alone. It means that we have our resolute commitment to safeguarding Bangladesh's independence, sovereignty, national interests, and the welfare of our people. At the same time, it also reflects our belief that beyond our borders, we're friends and partners, not masters. Bangladesh believes strongly in diplomatic belief that multilateral cooperation is essential in addressing the global challenges of our time, and some of these challenges we discussed during our own meeting this morning. And Bangladesh will continue to play in cooperation and collaboration with friends like Turkey to promote peace, stability, economic progress, shared prosperity, wider cooperation in mutually beneficial issues and areas, and sustainable development for both our peoples. We emphasize that the visit of Brother
Hakan Fidan comes at a significant moment of Bangladesh-Turkey relations and demonstrates the shared commitment of both countries in deepening cooperation and elevating the bilateral partnership to new heights and at a strategic level in the coming days. As per the directives of my Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement. We discussed about the scope to substantially enhance our bilateral trade, which is not at the level that it should be. There is a substantial potential to rapidly increase our trade volumes. হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 10 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা, বিজেপির বাধায় ব্যর্থ বিএসএফ। তারা সবাই শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। বিজেপি জানায় ভোরে নীলফামারী ব্যাটালিয়নের 56 বিজেপির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 798-5 কাছাকাছি ভারতের প্রধান পাড়া এলাকার বিএসএফ এর 93 টিয়াপাড়া ক্যাম্পের 10 জন নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজেপির একটি টহল দল তাদের বাধা প্রদান করলে বিএসএফ এর সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। তারা সীমান্তের ভারতীয় অংশে শূন্য রেখা থেকে প্রায় 20 গজ দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজেপি ও বিএসএফ এর টহল দল সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে লালমনিরহাটের আলাদা 3 সীমান্তে 33 জনকে পুষিনের চেষ্টা বিএসএফ এর। সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। পুষিন করা ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এই নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। সোহাগ, জানিয়ে রাখি আমি মুহূর্তে আছি পঞ্চগড়ের হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই জায়গাটির আমার পেছনে কিন্তু প্রায় 10 জন নারী পুরুষকে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়েছে। বলে রাখি এই মুহূর্তে যাদের পুষিনের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে বিজিবি বিএসএফ উভয় কিন্তু এখানে তাদের সাথে পতাকা বৈঠকে বিজিবি বিএসএফ বিষয়টি নিয়ে কথা বলছেন। আমি জানিয়ে রাখি যে আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি যে ভোর রাতের বেলায় 10 জনকে বিএসএফ তাদের এইটুকু দেখা যাবে আর দেখা যাচ্ছে গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ছেড়ে দেয়। তারপর থেকে তারা বাংলাদেশে আর দেখা যাচ্ছে না। দায়িত্বে থাকা যারা বিজেপি সদস্য রয়েছে তাদের তৎপরতায় কিন্তু তাদের বাধা প্রদান করা হয় এবং তখন থেকেই কিন্তু তারা এখনো জিরো লাইনে অবস্থান করছে এবং আমরা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা বলছেন যে এই বিষয়ে বিএসএফ এর সাথে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত এটি বর্তমান প্রেক্ষাপটে চলমান অবস্থায় কিন্তু এটি পঞ্চগড়ে পুষিনের ঘটনা বা পুষিনের চেষ্টার ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি যে বিজেপির এই পুষিন ঠেকাতে কিন্তু স্থানীয়দের নিয়ে নানা রকম প্রচারণা চালিয়েছে এবং যেন এই সীমান্ত অবশ্যই তার জন্য কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে বিজেপি সদস্যদের। তবে আজকে যেহেতু এই যে বড়বাড়ি সীমান্ত এলাকায় গিয়ে পুষিনের চেষ্টা করা হয়েছে, 10 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু ইতিমধ্যে এই উত্তপ্ত রোদের মধ্যে কিন্তু তারা জিরো লাইনে অবস্থান করছে। আমরা দেখছি যে সেখানে কিন্তু উভয় দেশের যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু বিষয়টি নিয়ে কথা বলছেন, বারবার কথা বলছেন। আমরা চেষ্টা করেছিলাম এখানকার যারা এই মুহূর্তে যারা সেখানে উপস্থিত রয়েছে তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু এই বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই তারা বিষয়টি আমাদের সেভাবে কোনো কিছু নিশ্চিত করতে পারেনি। তবে আমরা মুঠোফোনে বিজিবির যে মধ্যে রয়েছেন নীলফামারী 56 ব্যাটালিয়নের, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু বিএসএফ এদিকে পুষিনের চেষ্টা চালিয়েছে সেক্ষেত্রে তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। এরপর পরবর্তী যে অবস্থা বা ব্যবস্থা গ্রহণ করবে সেটি আমাদের জানাতে পারবে। তবে বলে রাখি যে আজকের এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি
দেখছি যে স্থানীয় মানুষের উৎসুক মানুষের কিন্তু এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা মানুষজন কিন্তু এখানে জমায়েত হয়েছেন, আসলে বিষয়টি কি সেটা তারা অবজারভেশন বা দেখছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে একটা উৎকণ্ঠ তৈরি হয়েছে, স্থানীয়রা অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্ক কিছুটা রয়েছে এমনটি আমরা জেনেছি। তবে সব মিলিয়ে বলি যদি যে পঞ্চগড়ের সীমান্তে যে নিরাপত্তার ব্যবস্থা সেটা কিন্তু বিজিবি চেষ্টা করেছে যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সব মিলে বলা যায় যে পঞ্চগড়ের হারিভাষা সীমান্তের এই বড়বাড়ি সীমান্ত এলাকাটিতে এই মুহূর্তে পুশিনের চেষ্টায় যে 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছিল তাদের বিষয়ে কিন্তু পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ কথা বলছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে পুশিনের চেষ্টার সর্বশেষ খবর। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। সীমান্তে পঞ্চগড় সীমান্ত থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। বাংলাদেশ সীমান্তে ভারত সরকার মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ব্রিফিং এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র স্টেফেন ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I've not been following this particular incident closely enough, but I will revert back to you. সময় সংবাদে আরো থাকছে। টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকিং করে ফের সহিংসতার ডাক। বিশৃঙ্খলা রোধে 144 ধারা জারি, আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন। বিদ্যুতের নতুন দাম নিয়ে নিম্ন আয়ের মানুষকে খানিকটা স্বস্তি দিলেও চাপে ফেলবে মধ্যবিত্তকে, এমন শঙ্কা নিয়ে মাসের হিসাব মেলাচ্ছেন জনগোষ্ঠীর একটি বড় অংশ। আর রপ্তানিমুখী শিল্পের উদ্যোক্তারা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়বে উৎপাদন খরচ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরো উস্কে দেওয়া। এদিকে অর্থনীতিবিদরা মনে করেন এক লাফে 20% পর্যন্ত দাম না বাড়িয়ে ধীরে ধীরে ঘাটতি সমন্বয় করা যেত। আশরাফুল ইসলামের ছবিতে ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম 2 রুমের ফ্ল্যাটে ব্যবহার করেন লাইট, ফ্যান, ফ্রিজ। গত মাসে বিদ্যুতের খরচ প্রায় 2500 টাকা। দাম বাড়ায় এখন তাকে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে গুনতে হবে বাড়তি আরও 500 টাকার মতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 500 টাকা অনেক। কাঁচা বাজার বলেন, মাছের দাম সবকিছু তো বাড়তি। সিলিন্ডার যে বাড়ছে, বিদ্যুৎ বিলও যদি এখন বাড়ে তাহলে আমরা কিভাবে চলব? নতুন করে বিদ্যুতের 18 থেকে 20% বাড়তি দামে সবচেয়ে চাপে থাকবে মধ্যবিত্ত শ্রেণী। ব্যবহার ভেদে এসব গ্রাহকের মাসিক ব্যয় বাড়বে 100 থেকে প্রায় 1500 টাকা। বাড়তি টাকার জোগাড় নিয়ে অঙ্ক মেলে না টানা পড়ে থাকা অনেকের। 20% কি যাইতেই কোথায়? বোঝা উচিত ছিল যে আমি যে এত পার্সেন্ট জিনিসটা বৃদ্ধি করে দেবো, মানুষ কোথা থেকে দেবে? এটা তো মানুষের উপরে চাপাই দেওয়া হইতেছে। আমাদের ইনকামটা তো আর বাড়ে না। যদি হুট করে 1 মাসের ব্যবধানে যদি 700-800 টাকা বেড়ে যায় তাহলে ভাই এটা আমাদের উপরে খুব বার্ডেন হয়ে যায়। শুধু বাসাবাড়ি নয়, শঙ্কায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব বলছে 3 মাসের ব্যবধানে এলপি গ্যাসে খরচ বেড়েছে মাসে 16 থেকে 17,000 টাকা। এখন বিদ্যুতে বাড়তি গুনতে হবে 4 থেকে 5,000 টাকা। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। মজার দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চিনির দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। এই রুটিটা আমরা এখন কত বেশি 40 টাকা, বাদ দিয়ে আমরা 50 টাকা বিক্রি করতে হবে। আমরা যদি হঠাৎ করে আবার জিনিসপত্রের দাম বাড়াই, কোনো কাস্টমার নিতে চাবে না। সিলিন্ডারের যে বাড়ছে এটাতে আমাদের না বিশ্বাস। এখন আবার বিদ্যুৎ বাড়ছে, আমরা ছোটখাটো দোকানদার, আমরা বেঁচে থাকাটাই খুব কষ্ট করে। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তারা। আমরা তো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে এই না পাওয়ার উপরে আবারও দাম বাড়াই দিচ্ছে। এটা মরার বেকাররা বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাস পাচ্ছি না, সবকিছু মিলে আমি আপাতত গার্মেন্টস সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎটা এখনো দেখছি না। নিয়ন্ত্রণহীন এলপি গ্যাসের বাজার 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর বিদ্যুতেও বড় লাভ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরো উস্কে দেয়ার। এত দাম বৃদ্ধিতে অসহনীয় হবে, এটা খুব সাস্টেনেবল হবে না এটা, এবং অর্থনীতিতে চাপ পড়বে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে সরাসরি বিদ্যুতের বিল এবং একই সঙ্গে যে পণ্যটা উৎপাদন করছে তার দাম বৃদ্ধি, এবং এটা বাড়লে মূল্যস্ফীতি অবশ্যই হবে। এটা 10% পর্যন্ত চলে যায়, এখন নামানোটা কিন্তু অনেক কঠিন হবে। এদিকে গণশুনানির মতামত উপেক্ষা করে দাম বাড়াতে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের খুব একটা বাইরে যায়নি বিএআরসি, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বাড়ার সরাসরি প্রভাব যেমন পড়বে গ্রাহকের উপর, তেমনি বাড়বে পরোক্ষ চাপও।
উৎপাদন খাতের ব্যয় বাড়ায় দিন শেষে তার বোঝা কোনো না কোনোভাবে গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গোপালপুরে আধিপত্য বিস্তারের জেরে মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেওয়া 144 ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধোঁয়াপুরের জগৎপুরা ও গোপালপুরের গোলপ্যাঁচা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রামবাসীর মধ্যে 22 এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে গতকাল বিকেলে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু বসত ঘরে। এই ঘটনায় আহতদের ধোঁয়াপুর হাসপাতালে নেওয়া হলে কামাল তালুকদার নামের একজনের মৃত্যু হয়। এই ঘটনায় দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুর অংশের লোকজন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালপুর ও ভুয়াপুরের স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। সকাল থেকে বিশৃঙ্খলা রোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার বাণিজ্যের খবর। আসছে বাজেটে আবাসন ব্যবসায়ীরা এমন নীতি কৌশল চান যেন নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের দাম নিয়ে লুকোচুরির আশ্রয় নিতে না হয় তাদের। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও দাবি তাদের। যদিও অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা, তবে ফ্ল্যাটের নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে করার পরামর্শ যেন রোধ হয় কর ফাঁকির প্রবণতা। সাইফুল ইসলামের রিপোর্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান শরীফ। তারপরও পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন 3 বছরেরও বেশি সময় ধরে। সঞ্চয় করছেন, যদিও মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অধরাই থেকে যাচ্ছে সেই স্বপ্ন পূরণ। খুব ইনক্রিজ করতেছে, যা হচ্ছে আমাদের জন্য মিডিল ক্লাসের জন্য খুবই রেয়ার হয়ে যাচ্ছে। আমাদের যে ড্রিম, যে নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা, সেটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসাব, রড, সিমেন্ট সহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কয়েক বছরের ব্যবধানে ভবন নির্মাণে ব্যয় বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। এমন বাস্তবতায় ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বলে দাবি সংগঠনটির, যা বিক্রি মন্দার কবলে ফেলেছে খাতটিকে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড আইটেমের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, সবকিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কে স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতে কিন্তু প্রাইস হিউজ বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানের হোটেল করতে গেলে এই ধরনের প্রোডাক্টের উপরে তারা যাতে একটা এর মধ্যেও বিক্রি হলে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম নিয়ে চলে লুকোচুরি খেলা, যা সরকারকে বঞ্চিত করছে সঠিক রাজস্ব আদায় থেকেও। এমন দাবি তুলে নিবন্ধন হিসাবেও পরিবর্তন চায় রিহ্যাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট এটিকে কমিয়ে এনে আপনার যে মূল্যে আপনি ফ্ল্যাট কিনছেন সেই মূল্যের উপরে আপনি রেজিস্ট্রিটা করে নেন। দরকার রেজিস্ট্রেশন কস্ট আপনার মৌজা মাফিক আপনারা বাড়িয়ে দেন, তাহলে সবাই কিন্তু তবে মন্দার কবল থেকে আবাসন খাতকে টেনে তুলতে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার দাবি সংগঠনটির। এতে অর্থ পাচার কমে দেশে বিনিয়োগ বাড়বে বলে যুক্তি তাদের। আপনি যদি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট না করেন, তাহলে এই টাকা কিন্তু দেশে বাইরে চলে যাবে। এবং বেগমপাড়া এইভাবেই তৈরি হয়েছে। তা আপনি আরেকটা বেগমপাড়া তৈরি করতে চান, সো আপনি এটা মেকানিজম করেন, এটা আইন করেন, রুল করেন, সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে টাকাটা দেশে বিনিয়োগ করার সুযোগ দেন। আমি এইটা পক্ষে। রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সঙ্গে একমত হলেও অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সুযোগ না দিয়ে বরং যেটা করা উচিত, সব ধরনের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগুলোকে এনআইডির মাধ্যমে আমাদের টিনের সাথে যুক্ত করা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে পুরান ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয়ভার কমানোর দাবিও খাত সংশ্লিষ্টদের। দেশের তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি। রেকর্ড ভাঙা তাপদাহের মধ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়েছে পৃথিবীর উপর নতুন করে চাপ সৃষ্টি করছে এল নিনো। আর এর প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে জলবায়ুর প্রভাবে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ মিশনের রিপোর্ট। খরতাপে পুড়ছে দেশ, বর্ষায় নেই পর্যাপ্ত বৃষ্টি, শীতকালও যেন হারিয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন এখন সরাসরি প্রভাব ফেলছে মানুষের জীবনযাত্রায়।
জাতিসংঘের আবহাওয়া সংস্থা WMO বলছে পৃথিবীর তাপমাত্রা যখন রেকর্ড উচ্চতায় ঠিক তখনই নতুন করে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে খাদ্য, পানি, স্বাস্থ্য ও অর্থনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এটি ফিরে আসে এবং 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয়। এর প্রভাবে বদলে যায় বাতাসের প্রবাহ, বদলে যায় প্রকৃতি। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এল নিনোর অভিঘাত সবচেয়ে বেশি পড়তে পারে কৃষি, পানি ও জনস্বাস্থ্য খাতে। জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট দেখব শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না, এইটার ফলে মানুষের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং হচ্ছে স্বাস্থ্য, বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজাজগুলো নিতে পারবো। আমরা আসলে ওই জানার জায়গা থেকে অনেক দূরে আছি। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে আগাম সতর্কবার্তা ও বিপদ সংকেত প্রচারের পাশাপাশি জরুরি অবস্থা মোকাবেলায় কর্মপরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা এবং সেরকম অবস্থা ঘটলে কি করবে সেই জরুরি প্রস্তুতি রাখা। কৃষি অর্থনীতিবিদ বলেন, আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন না করতে পারলে কৃষি অর্থনীতি বাধাগ্রস্ত হবে। সরকারের পক্ষ থেকে এটা কৃষকের কাছে আবহাওয়ার আগাম বার্তাটা পৌঁছে দিতে হবে। উন্নত জাত, যে জাতটা তাপ সহনশীল, এই তথ্যটাও কৃষকের কাছে পৌঁছানো। এটা যদি করা না যায় তাহলে আসলে আমাদের কৃষিতে একটা ধস নামবে, যেটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল বড় চাপের সৃষ্টি হবে। বিশ্বজুড়ে যেখানে তাপ প্রবাহকে নীরব ঘাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এখনো এই ঝুঁকি মোকাবেলায় নেই পর্যাপ্ত সমন্বিত নীতিমালা। তীব্র তাপদাহ উন্নত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বিবেচিত হলেও আমাদের দেশে যেন তা স্বাভাবিক ঘটনা। নেই আগাম সতর্কবার্তা, নেই কার্যকর প্রস্তুতিও। এখন দেখার বিষয় এই পরিবেশ বিপর্যয় রোধে বর্তমান সরকার কি ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ট্রাফিকের পাশাপাশি শব্দ দূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। সকালে গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সমাবেশের আয়োজন করে কয়েকটি সংগঠন। এতে অংশ নিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সম্পূর্ণভাবে হর্ন মুক্ত করা হবে। অংশীজনদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব ধরনের দূষণ রোধে কাজ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। হতে পারে, যেহেতু আজকে আমাদের মাইক লাউড যেটা, এবং আমাদের সেই সচেতনতার সাথে আমাদের সাথে আমাদের যারা আসলে সভাপতিরা আর কিছু বলা থাকে না, আমরা আমাদের চেষ্টাগুলো যদি মানসিকভাবে একদম মাইন্ড সেট আপ করে ফেলি, আমরা চেষ্টা করবই, তাহলে এই যে আজকের পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ, এটাকে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবো। গুলশান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এখান থেকে আমরা সেটাকে বাস্তবায়নের দিকে যাব। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাই কমিশন। নয়াদিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশি মোহাম্মদ নুরুল আমিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ হাই কমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 40 বছর বয়সী নুরুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 বাংলাদেশি পরিবার, যারা চিকিৎসার জন্য দিল্লিতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। হাই কমিশনের তথ্য অনুযায়ী আগুনে আহত মোট 8 বাংলাদেশির মধ্যে কয়েকজন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে গোটা বাংলাদেশকে। গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। রাজধানীর টিকাচণ্ডীতে দেয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনার স্মরণীয় সব মুহূর্ত। সেই জায়গাটিকে সবাই দেখেন ফিফা গদি নামে। ফুটবল পায়ে ড্রিবলিং আর আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটিতে রীতিমতো উৎসবের আমেজ ভাইরাল সেই ফিফা গদিতে।
48 দলের ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের মতো উন্মাদনা বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি পতাকা সংগ্রহের পাশাপাশি চলছে নানা আয়োজন। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ফিফা গলিতে। রাজধানীর টিকাটুলির কে.এন. দাস লেনের এই কজন তরুণ ফুটবল খেলাটাকে অসম্ভব ভালোবাসে। বিশ্বকাপের মৌসুমে সে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আরো বেশি রংতুলির কোমল স্পর্শে ফুটবল বিশ্বের তারকাদের বিভিন্ন মুহূর্ত আর মুখভঙ্গি ফুটিয়ে তোলার প্রয়াস। দেয়ালটাই যেন ওদের ক্যানভাস। এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, বাইরের দেশে হয়েছে, তো ওইখান থেকে আমরা দেখতেছি কি ম্যাপে দেখতেছি যে স্বামীবাগ ফিফা গলি, সবাই বলা বলে বলতে স্বামীবাগ ফিফা গলি। এরপর থেকে না এটা অটোমেটিক ফিফা গলি একটা নাম হয়েছে। সবার ভিতরে একটা উৎসব কাজ করতেছে, একটা উৎসবের মতো হয়ে গেছে আমাদের এই ফিফা গলি। প্রত্যেকদিন আসি, আমার ভাইয়ারা আর্ট করে, আমার এটা ভালো লাগে অনেক। আমরা যে আয়োজনটা করছি এটা আপনার বিশ্ব মিডিয়া প্রকাশ করতেছে, এটা তো আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে। একসঙ্গে দেয়ালচিত্র আঁকাআঁকি করলেও সমর্থনের ক্ষেত্রে যেন চিরশত্রু। আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের খুনসুটি আর তুমুল ঝগড়ায় আরো ভালোভাবে বোঝা যায় এই তো বিশ্বকাপের মৌসুম। প্রত্যেকবারই বলে হেক্সা দিবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায়। তুই বাপ দাদা আমলে যখন নিয়েছিল ওইটা নিয়েছে, এটা নিয়ে চলুক। আমরা হাত দিয়ে তো আর দল নেই, সব পেনাল্টি, অফসাইডগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, প্ল্যান্টিকে তো একটা গোল পেনাল্টি, তাই না? আসলে আমি ব্রাজিল সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমাকে ওরা জোর করে পড়াইছে। 90% মানুষ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান, বাট আমরা খুব কম মানুষ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রান্সকে সাপোর্ট করতেছে। গোলের মুখেই লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। পেলে, ম্যারাডোনা, নেইমার কিংবা এমবাপ্পে, ইয়ামালদের ঠাঁই হয়েছে দেয়াল ক্যানভাসে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি না থাকায় হতাশ পর্তুগাল ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি নাই, আমি ভাইয়াদের বলবো ইনশাআল্লাহ এই ছবি আপ করতে, যত তাড়াতাড়ি আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো। আছে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ছবি। তাকে ঘিরে স্বপ্নটা আকাশ ছোঁয়া। আমরা তো সবসময় স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। মোটর বাইক আর বাইসাইকেল নিয়ে নানা কারিকুরিও দেখায় অনেকে। কেউ কেউ আবার ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়। প্যালেস্টাইন দেশে তো সবাই নিপীড়িত, তাই আমি চাই যে আমাকে দেখে সবাই প্যালেস্টাইন সাপোর্ট করুক। নিউ ইয়র্ক, মায়ামি, টরন্টো, ভ্যাঙ্কুভার, গুয়াদালাহারার সঙ্গে টিকাটুলির এই ছোট্ট গলিটাকে এক সুতোয় বাঁধতে পারে কেবলই মাকসুম আলম খান। সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় হারায় নিয়ন্ত্রণ, যাত্রীরা আগে নেমে যাওয়ায় রক্ষা। চালক হেলপারকে উদ্ধার, সড়কে ছড়ল 9 প্রাণ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত থাকা আঙ্কারা। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ ব্রিফিং। এবং পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট পুশিংয়ের চেষ্টা বিএসএফ এর। শূন্য রেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি, সতর্ক গ্রামবাসী। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির, মিথুন। ধ্রুব, ধন্যবাদ আপনাকে। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।